তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং আমি আলী আশরাফ। জানাবো বার্তাকক্ষের সর্বশেষ। এখনই র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র, ব্রিফিংয়ে জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর। আগামী বাজেটে জিডিপি প্রবৃদ্ধি কমার ইঙ্গিত প্রধানমন্ত্রী, জনগণের কথা চিন্তা করে নীতিমালার পরামর্শ। কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। তাপপ্রবাহের অজুহাতে মাংস, ডিম ও সবজির দামও চড়া। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। এ সময় র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র সরকারের ইচ্ছার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে তা সঠিক নয় বলে দাবি করেন তিনি। বলেন, নিষেধাজ্ঞা দেওয়ার উদ্দেশ্যে র্যাবের আচরণে পরিবর্তন আনা এবং জবাবদিহিতাকে উৎসাহিত করা। মঙ্গলবার বাংলাদেশ সফর করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ সময় র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনার কথা জানায় সরকার। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাব এবং এর সাবেক বর্তমান ৭ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এমন তথ্য সঠিক নয়। আমরা এই ধরনের সিদ্ধান্ত নেইনি। আচরণের পরিবর্তন এবং জবাবদিহিতাকে উৎসাহিত করার লক্ষ্যেই এই নিষেধাজ্ঞা। কৃচ্ছ্রতা সাধনের আগামী বাজেটে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমতে পারে ইঙ্গিত দিয়ে পরে তা উত্তরণে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অর্থনীতি সমিতির সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, হুট করে উড়ে এসে বিদেশিকে উপদেশ দিলে তাতে দেশের উন্নয়ন সম্ভব নয়। অন্যের অনুকরণে নয়, জনগণের কথা চিন্তা করে অর্থনীতিবিদদের নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি। রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুরু হলো পেশাদার অর্থনীতিবিদদের সংগঠন অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৮১ সালের ১৭ই মে নির্বাসিত জীবন থেকে দেশে ফেরার স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশের মানুষই তার মূল প্রেরণা। মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে। গত ১৫ বছরে বদলে যাওয়া বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, করোনা মোকাবিলা করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা গেলেও নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার ফাঁদে সেই অর্থনীতিতে ধাক্কা লেগেছে। আগামী বাজেট তাই কৃচ্ছ্রতা সাধনের বলেও জানান সরকার প্রধান। এই কৃচ্ছ্রতা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে। এ সময় অর্থনীতিবিদদের দেশের মাটি মানুষের কথা বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা নিতে বলেন প্রধানমন্ত্রী। জানান, বাইরে থেকে কেউ এসে উপদেশ দিয়ে যাবে সেটি হবে না। কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। তিনি আরো বলেন, জাতির পিতাকে অসম্মান করতেই ৭৪-এর দুর্ভিক্ষের ষড়যন্ত্র হয়েছিল। দেশে ঋণ খেলাপি সংস্কৃতির সূচনাও সামরিক শাসকদের হাতে। বাসন্তীকে জাল পড়িয়েছিল, আমি সেই বাসন্তীর বাড়ি গেছি। ছেঁড়া কাপড়, ঘর নেই, মাটির মধ্যে পড়ে আছে তার মা আর তার পাশে বাসন্তী। আমার প্রশ্ন ছিল যে যারা এত বদনাম করলো, এত সমালোচনা করলো, তারা কোথায়? তারা বাসন্তীদের খোঁজ তো নেয় না। বাসন্তীদের অবস্থা হলো কেন? আমার বাবার রক্ত নিয়েও বাসন্তীদের জীবনের পরিবর্তন কেন আসলো না, সেটাই আমার প্রশ্ন ছিল। ২০২৬ সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা ও সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানান সরকার প্রধান। কোম্পানি যাতে খুলতে পারি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ, এটা ধরে রেখে এগিয়ে যেতে হবে বলে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাবা মা সবাইকে হারিয়ে এদেশের মানুষের মাঝেই তিনি নিজের পরিবার খুঁজে নিয়েছেন। তাই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে তিনি দেশে ফিরেছিলেন। পরে মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়ারও দৃঢ় প্রত্যয়ের কথা জানান প্রধানমন্ত্রী।
সবথেকে জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। আর সেই ইতিহাস বিকৃতি থেকে শুরু করে জয় বাংলা বিসর্জন দেওয়া হয়েছিল, 7 মাসের ভাষণ সেটাও নিষিদ্ধ ছিল। আজকে জয় বাংলা ফিরে এসেছে, 7 মাসের ভাষণ এখন শুধু বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা মর্যাদা পেয়েছে। বাংলাদেশের মানুষের যে রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে না ফিরলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরে পাওয়া যেত না বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশের আয়োজনে আলোচনা সভায় সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ছিনতাই হয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পাওয়া গেছে। তিনি আরও বলেন, দেশে উন্নয়ন হলেও বৈষম্য কমেনি। আমলাতান্ত্রিক বাজেটে বৈষম্য কমানোর কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের সময়ে দেশের নানা উন্নয়ন তুলে ধরেন। স্বদেশ তো ছিনতাই হয়ে গিয়েছিল অবৈধ দুটো দলের হাতে, যারা মুক্তিযুদ্ধে চেতনার সঙ্গে কোনো সময় সম্পৃক্ত ছিল না। শেখ হাসিনা না ফিরলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরে পেতাম না। নিরাপত্তাহীনতা থেকেই সরকার আমেরিকার সঙ্গে সুসম্পর্কের গল্প ফাঁদছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার বিকেলে মালিবাগে কারাগারে থাকা বিএনপি নেতা আব্দুল কাদের ভূঁইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। জুয়েলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন মঈন খান। পরে তিনি অভিযোগ করেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেই ডোনাল্ড লুর্ড সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্কের বিষয়টি প্রচার করছে। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। সরকার আজকে আস্থাহীনতায় ভুগছে, তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে, এবং সেই কারণেই তারা এমন সব গল্প ফাঁদে যে হ্যাঁ আমেরিকা তাদের সমর্থন করছে, আমেরিকার সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য এগুলো চলছে। আর ব্যবসা বাণিজ্য তো চলবে। স্বস্তি মিলছে না রাজধানীর নিত্য পণ্যের বাজারে। মাত্র 7 দিনেই কাঁচামরিচের দাম বেড়েছে 100 টাকা। আলু, পেঁয়াজ, সবজির দামও চড়া। তাপপ্রবাহের অজুহাতে বেড়েছে মুরগি ও ডিমের দামও। মাংসের দামও বাড়তি। মূল্য বৃদ্ধিতে রয়েছে ব্যবসায়ীদের নানান অজুহাত। অন্যদিকে লাগামহীন বাজারে নেই সরকারি কোনো সংস্থার তদারকি। ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতার আনাগোনা বেশি হলেও দামে স্বস্তি মিলছে না। প্রায় সব নিত্যপণ্য কিনতে গুনতে হচ্ছে বাড়তি দাম। দাম বৃদ্ধির তালিকায় বড় লাভ কাঁচামরিচের। গত সপ্তাহে প্রতি কেজি 60 থেকে 70 টাকায় কেনা গেলেও এখন তা 160 থেকে 180 টাকা। বিক্রেতাদের অজুহাত, বৃষ্টির কারণে ফসলে ক্ষতি হওয়ায় দাম বেড়েছে, যদিও তা মানতে নারাজ ক্রেতা। আলু, পেঁয়াজের দামেও কমতি নেই। 60 টাকায় আলু আর 80 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। অন্যান্য সবজি গড়ে 50 টাকায় মিলছে। যে চাকরি করি না কেন, আমরা যে টাকা বেতন পাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চলতে খুবই কষ্ট হয়। আমদানি যেরকম দাম এরকম, আমদানি কমে গেলে দাম বাইরে যায় ভাই। ডিম কিনতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে বাজারে। গত সপ্তাহে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম 140 টাকায় বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে 150 টাকায়। দামের পরিবর্তন না হলেও প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে 220 টাকায়। সোনালী মুরগির কেজি 380 থেকে 400 টাকা। মানুষের না গেলে 1 ডজন ডিম রাখতেছে 150 টাকা, যেটা আমরা না, এটা লাগবে না, দাম বেড়ে গেছে। এখন এই যে কি করার, ওইটা নিতেছি না, এখন দেশি ডিমটা নিয়ে নিতেছি। জনগণ তো কষ্ট কিনতে, ডিমের দাম তো বেশি, মাঝে মাঝে দাম বাড়ে আবার কমে, এখন তো বাড়তে আবার, এখন জনগণের কষ্ট, গরিবের কষ্ট। বাজারে মাংস কিনতেও বাড়তি দাম গুনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। গরুর মাংসের কেজি একদম 780 টাকা আর খাসির মাংসের দাম 1100 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশি বিদেশি কোনো শক্তি শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর তেজগাঁয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে দেশের জনগণ।
কাদের বলেন, বিদেশি শক্তির নামে হুমকি দিয়ে লাভ নেই, কারণ জনগণ ছাড়া শেখ হাসিনা কাউকে পরোয়া করেন না। সড়কমন্ত্রী আরও বলেন, নিজেরা নিজেদের শত্রু হলে বাইরের শক্তির দরকার নেই। দলীয় শৃঙ্খলা যারা ভঙ্গ করেছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান কাদের। বলেন, শেখ হাসিনার বদলে যাওয়া বাংলাদেশের সাহসীর উপকার। দেশে গণতন্ত্রকে শৃঙ্খলামুক্ত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ফখরুল সাহেব, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা, আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ। দেশের জনসংখ্যার 23.5% ভুগছে উচ্চ রক্তচাপে। 4 কোটিরও বেশি মানুষ এই রোগে ভুগলেও 50%ই জানেন না তারা এই রোগে আক্রান্ত। সরকারের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্যমতে 36% রোগী ওষুধ সেবন করলেও 86%-ই নিয়ন্ত্রণে রক্তচাপ। ফলে বাড়ছে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকলের মতো শারীরিক জটিলতা। হৃদরোগ ইনস্টিটিউটের 15 নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন মোহাম্মদপুরের বাসিন্দা 47 বছর বয়সী আসলাম। উচ্চ রক্তচাপের ওষুধ সেবনে অনিয়ম করায় গত সপ্তাহে হার্ট অ্যাটাক করেন। পাশেই চিকিৎসা নিচ্ছেন কামরাঙ্গীচরের বাসিন্দা হাবিবুর রহমান। কখনো প্রেসার মাপেননি। আক্রান্ত হওয়ার পর জানতে পারেন তিনি ভুগছেন উচ্চ রক্তচাপে। নিচে 110, 120 হয়ে যায়, উপরে 40, 50 আমার প্রেসার থাকে এরকম। কোনোদিন প্রেসার মাপি নাই আর দেখিও নাই, বা ডাক্তারের কাছেও যাইনি। ওই স্ট্রোক করার পরে আর কি জানতাম। চিকিৎসকরা জানালেন, হৃদরোগ নিয়ে অনেক রোগী ভর্তি হন যাদের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। এ বিষয়ে সচেতন না হওয়ায় কারো কারো অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। প্রেসারের সূত্রে খেলো, আবার একটু কমে গেল, দেখা গেল 3 দিন ধরে খেলো না। এই যে কম বেশি হচ্ছে, একবার কমে আবার বাড়ে, এর মধ্যে উনি একটা কমপ্লিকেশন নিয়ে আসার চান্সটা অনেক বেড়ে যায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হার্ট, কিডনি সহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে জটিলতা সৃষ্টির আশঙ্কা থাকে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, উচ্চ রক্তচাপে ভোগার পরও যদি কেউ চিকিৎসা না করান, রোগ নিয়ন্ত্রণে না রাখেন, তাহলে অন্ধত্ব সহ বিভিন্ন প্রত্যঙ্গ অকার্যকর হতে পারে। কিডনি যত বিকল হচ্ছে তার প্রধান কারণ কিন্তু এই উচ্চ রক্তচাপ। এবং উচ্চ রক্তচাপ যেহেতু রক্তনালীর রোগ, শরীরের যেখানে রক্তনালী আছে সেখানেই প্রভাব ফেলে, রক্তনালীগুলোকে সংকুচিত করে ফেলে, বন্ধ করে ফেলে, যেগুলোকে আমরা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বলি। কাজে এক কথায় জীবনঘাতী। এবং সারা বিশ্বেই মোট মৃত্যুর 13% কিন্তু উচ্চ রক্তচাপ জড়িত জটিলতায় হয়ে থাকে। উচ্চ রক্তচাপ প্রতিরোধ করার জন্য খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে। আমরা যদি বেশি ফ্যাটি ফুড খাই, আমরা গরুর মাংস, খাসির মাংস এগুলো যদি বেশি খাই, এগুলো কমাতে হবে আগের থেকে। আমাদের ফাস্ট ফুড যেগুলো, এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। বর্তমানে দেশে 60 বছরের বেশি জনগোষ্ঠীর 49%ই ভুগছে উচ্চ রক্তচাপে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 10 জন। সকালে কুমিল্লার 14 গ্রামে এই সড়ক দুর্ঘটনা ঘটে। চালকের অসতর্কতায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ। ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের স্লিপার কোচটি। শুক্রবার সকাল 6:45 দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। এতে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। ঘটে হতাহতের ঘটনা। এই গাড়িরে কেউ এখনো ধাক্কাও দেয় নাই, কিছু দেয় নাই। আমরা তো ভিতরে আসছিলাম, কিছু জানি না। এই গাড়ি ফরে গেছে, ফরে যাওয়ার পরে কিছু মানুষ 2-4-5 জন একদম গাড়ির নিচে মরে গেছে। আমার বাইকটা মারা গেছে। তা আমি কিভাবে বের হয়েছি এখান থেকে গাড়ি থেকে সেটা আমি নিজেও জানি না। ওখানে ঘুমেছিলাম, টোটো কিছু দেখি নাই। পরে উদ্ধার কাজ শুরু করে পুলিশ, ফায়ার সার্ভিস। আহতদের 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য 4 জনকে পাঠানো হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। চেষ্টা করছি যতগুলো আহত রোগী এসে সার্বজনীনভাবে আমরা সকল ডাক্তাররা মিলি, আমরা ডাক্তার বা আমরা যারা এখানে কর্মকর্তা কর্মচারী আছে সবাই মিলে আমরা তাদেরকে যত দ্রুত সম্ভব আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে যতটুকু পেরেছি আমরা সম্পূর্ণভাবে সেভ করছি। বাকিদেরকে আমরা কুমিল্লা রেফার করছি। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। হাইওয়ে পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা। তেমন কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো ব্যারিয়ারও নাই।
কয়েকটা বাঁশের ঝাড় আছে আর সম্পূর্ণ ফাঁকা রাস্তা। তো এই সমস্ত জায়গায় যদি অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তখন আমার কাছে মনে হয় যে ড্রাইভারের অসতর্কতার কারণেই প্রথম পর্যায়ে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। চালক বিশ্রামহীনভাবে দীর্ঘপথ বাস চালিয়েছেন কিনা তা খতিয়ে দেখতে তদন্ত করছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাজ করার সময় 10তলা ভবনের মাচা ভেঙে পড়ে মারা গেছেন 3 নির্মাণ শ্রমিক। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বাসাবোর নির্মাণাধীন সেই ভবনটিতে। তবে দুর্ঘটনার পর খোঁজ মেলেনি ভবন মালিকের। বিশেষজ্ঞরা বলছেন এতে দায় আছে রাজুকেরও। তাদের গাফিলতির কারণেই প্রাণহানি বন্ধ হচ্ছে না। বাসাবোর মায়াকানন এলাকা 10তলা এই নির্মাণাধীন ভবনের কাজ করছিলেন আলতাফুল, অন্তর ও মফিজুল। শুক্রবার সকাল 10টার দিকে মাচা ভেঙে নিচে পড়ে যান তারা। আর আগে লেবারটা উঠাতে নামলো, লাশ বার করলো, 2-3 লোক বার করলাম। আমি দৌড়ে আইসা দেখি এখানে 9তলার ছাদের থেকে ভাঙা মাছা ভাঙা পড়ে গেছে। তাদের 3 জনকেই গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে মুগদা হাসপাতালে আলতাফুল ও অন্তরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকা মেডিকেলে নেওয়ার পর মৃত্যু হয় মফিজুলের। কালকে আমি ফোনে কথা বলছি, কি বাবা খাইছিস নাকি? আমি খাওয়া দাওয়া করছি, আমার কয়ে তুমি খাইছো নি? আমি খাইছি। আমি দেখি অনেক কাজ করিস, আমি সকালবেলা বুঝতে আনা যে আলতাফের 2টা মেয়ে আছে, একটা মেয়ে একটা ছেলে আছে। কলেজে দিছে, আমরা যেটাই করি আমরা কিছু করবো। 12 ফুটেরও কম প্রশস্ত রাস্তায় কিভাবে 10তলা ভবনের অনুমোদন দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন ক্ষুব্ধ এলাকাবাসীর। অভিযোগ, সেখানে নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা ছিল না। 2টা লোক জায়গায় ডেট হয়ে গেছে। যদি সেফটি থাকতো তাহলে তো দুর্ঘটনার হাত থেকে অবশ্যই বাঁচত তারা। ওনারা তোয়াক্কা না করে এইভাবে ভবনটা করছে অবৈধভাবে। এবং দেখেন আজকে যে শ্রমিকগুলো মারা গেল তাদের কোনো নিরাপত্তা ছিল না। আর পুলিশ বলছে এ ঘটনার জন্য দায়ী বাড়ির মালিক ও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যারা অবহেলার জন্য যারা দায়ী, ঠিকাদার প্রতিষ্ঠান অথবা মালিক পক্ষ যেই দায়ী হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যাব। এদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের তথ্য বলছে, গত 13 বছরে কাজ করতে গিয়ে মারা গেছেন অন্তত 11,500 নির্মাণ শ্রমিক। খরচ কমানো ছাড়াও রাজুকের তদারকির অভাবেই এমন মৃত্যু বন্ধ হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেই বিষয়ে একদম সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে। সমাজের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে যে দায়িত্বহীনতার যে পরিচয়, তারই একটা প্রতিফলন হয়তো রাজুকে ঘটেছে। ভবন নির্মাণের নিরাপত্তা নিশ্চিতে বিল্ডিং কোড বানাতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করের আওতায় আসছে পুঁজিবাজারের বড় ব্যক্তি বিনিয়োগকারীরা। আসছে বাজেটে শেয়ার বাজারে লেনদেন মুনাফা বা ক্যাপিটাল গেইনে 15% আয়কর আরোপ করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে মূলধনী আয় 40 লাখের কম হলে কর দিতে হবে না। পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের উপর ব্যক্তি পর্যায়ে বিনিয়োগকারীদের আয়কর দিতে হয় না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এই করের হার 10%। তবে আগামী অর্থ বছর থেকে ব্যক্তি বিনিয়োগকারীর লাভের উপর কর বসানোর উদ্যোগ নিচ্ছে এনবিআর। আইএমএফ এর পরামর্শে এই কর আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংস্থাটি। 2015 সালের এসআরও এর মাধ্যমে ব্যক্তি বিনিয়োগকারীদের তালিকাভুক্ত স্টক, মিউচুয়াল ফান্ড, বন্ড এবং ডিবেঞ্চারগুলোর ক্যাপিটাল গেইন থেকে কর প্রত্যাহার করা হয়েছিল। আগামী অর্থ বছর থেকে ব্যক্তি বিনিয়োগকারীদের লাভ 40 লাখের বেশি হলে 15% কর দিতে হবে। তালিকাভুক্ত কোম্পানিগুলো থেকে অর্জিত মুনাফার উপর এই কর বসানো হবে। এটি হলে পুঁজিবাজার আরও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। আমাদের পুঁজিবাজার কিন্তু একটা নেতিবাচক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তো সেটার উপরে যদি আরেকটা করের বাড়তি বোঝা প্রয়োগ করা হয় তাহলে সেটা আরো নেতিবাচক হবে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের এক্ষেত্রে চিন্তার কারণ নেই বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তবে নানামুখী সংকট থাকায় এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক চাপ বাড়াবে। ট্যাক্সের ডাইরেক্ট ইম্প্যাক্টটা ক্ষুদ্র বিনিয়োগকারীর উপর পড়বে না, যেহেতু ক্ষুদ্র বিনিয়োগকারীদের ইনকামের পরিমাণ, আয়ের পরিমাণ 40 লাখ টাকার উপরে হওয়ার কোনো কথা। যদি শেয়ার মার্কেট থেকে তাদের বিনিয়োগ তারা উইথড্র করে নেয়, তাইলে বিক্রির চাপ বাড়ার কারণে শেয়ার বাজার যেই ভাবে নিচের দিকে যাচ্ছে দাম, এটাকে আসলে উপরের দিকে আনার কোনো সুযোগ আমি দেখছি না। নতুন করে কর আরোপ করা হয় সেটার ইম্প্যাক্ট তো নেগেটিভ হবে, এবং সবচেয়ে বড় যেটা হবে যে এটা মাধ্যমে কত টাকা এনবিআর কালেক্ট করবে সেটা আমি শিওর না, খুব একটা বেশি হবে না, বাট এতে মনস্তাত্ত্বিক
আপনার নেতিবাচক প্রভাবটা বেশি পড়বে। আসছে বাজেটেও শর্ত সাপেক্ষে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর, তবে সব খাতে নয়। উৎপাদনশীল খাতের সঙ্গে জড়িত পুঁজিবাজারের তালিকা বহির্ভূত শিল্পের কর কমানো হচ্ছে। এ জাতীয় কোম্পানির কর 27.5% থেকে কমিয়ে 25% করা হচ্ছে। বাকি সব খাতের কর অপরিবর্তিত থাকছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী সহ দেশের 8 বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। দু এক জায়গায় বৃষ্টি হলেও এই পরিস্থিতি রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে সোমবার সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়, চলমান তাপপ্রবাহে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সাথে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমে হতে পারে অস্বস্তি। পরে 19 মে সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর 20 থেকে 23 মে থেকে সারা দেশেই কম বেশি বৃষ্টি হতে পারে। এরপর ধীরে ধীরে আবারও বাড়তে পারে তাপমাত্রা। তবে এখনও তীব্র তাপপ্রবাহের কোনো শঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা। আগামী কালকের পর থেকে, বিশেষ করে 19 তারিখের পর থেকে এই চলমান তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হতে পারে। প্রথম দিকে 19 তারিখে হয়তোবা সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে তাপমাত্রা কিছুটা কমে ওখানে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং সেই সাথে 20 তারিখ থেকে আমরা আশা করছি যে সারা দেশেই যে চলমান তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হয়ে যেতে পারে। সর্বনিম্ন গতি 20 MBPS নির্ধারণ করে এবছরই আসছে নতুন ব্রডব্যান্ড নীতিমালা। একথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার সকালে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান। 2 বছরের মধ্যে দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন করা হবে বলেও জানান তিনি। ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন স্লোগানে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ দিবসের আয়োজন। এতে অবমুক্ত করা হয় স্মারক ডাক টিকিট। মাননীয় প্রতিমন্ত্রী আমাদের খুদে ডাকটিকিটদের হাতে তুলে দিচ্ছেন আমাদের ডাক টিকিট উদ্বোধনী খাম। সংশ্লিষ্টরা জানান, দেশের সব ইউনিয়নেই অপটিক্যাল ফাইবার সেবা পৌঁছেছে। দুর্গম 117টি ইউনিয়নে ইন্টারনেট সেবা দিচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। তবে সার্বিক উন্নয়ন নিশ্চিতে প্রযুক্তি খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান বক্তাদের। এই সমস্ত যেগুলো রিয়েলি টেকনিক্যাল ব্যাপার, এই সমস্ত থেকে পলিটিক্স বাইট করে জনগণের যে স্বাভাবিক মার্কেট আছে, মার্কেট ড্রিভেন যদি হয়, তাহলে এই সেক্টর আরো সমৃদ্ধ হবে। আমরা চাচ্ছি প্রত্যেকটি বাড়ি এবং প্রত্যেকটি ঘর পর্যায়ে, সেটা যতই প্রত্যন্ত অঞ্চল হোক, যতই দুর্গম এলাকা হোক, আমরা প্রত্যেকটি মানুষকে রিচ করতে চাচ্ছি বাংলাদেশে। এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ বান্ধব প্রযুক্তির উপরও জোর দেন বক্তারা। এই ক্লাইমেট চেঞ্জকে ঠেকাতে না পারি, তাহলে কিন্তু আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের পাওয়ার সেক্টরে অনেক ধরনের ইনোভেশন আমাদের। এদিকে টেলিফোন শিল্প সংস্থাকে লাভজনক করার আশ্বাস দেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। জানান নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা আইন ও ব্রডব্যান্ড নীতিমালার কথা। 2024 সালে আমরা নতুন ব্রডব্যান্ড পলিসি ঘোষণা করব, যেখানে অন্তত পক্ষে 20 মেগাবিটকে আমরা ব্রডব্যান্ড হিসেবে ঘোষণা করব, যাতে এর নিচে কোনো ব্রডব্যান্ড কানেক্টিভিটি কেউ দিতে না পারে। অনুষ্ঠানে নেটওয়ার্কিং অবকাঠামো বিষয়ে মোবাইল অপারেটর রবি ও বাংলালিংকের মধ্যে সমঝোতা সই হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।